প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দিলরু আহমেদ, প্রফেসর অর্থনীতি বিভাগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই জনসংখ্যা ও স্বাস্থ্যনীতি এই পেপারটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি গত ক্লাসে এটা প্রথম শুরু করেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এইখানে গত ক্লাসে আমি তোমাদের বিষয়বস্তুগুলো পড়িয়েছিলাম। স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্যটা কি, অর্থনীতির সংজ্ঞা, তারপরে স্বাস্থ্য অর্থনীতির বিষয়বস্তু, এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এর সাথেই সব কিছু রিলেটেড। হ্যাঁ, যেমন তোমাদের এই প্রশ্নটা অনেক আসে, স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। হ্যাঁ, এটা কিন্তু ওই বিষয়বস্তুর সাথে অনেক মিল আছে, তারপরেও আমাদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে খুব ভালো করে এটা জানতে হবে। যেমন আজকে আমরা এখন একটু আলোচনা করব স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। এটার সাথে এটা অনেকটাই বিষয়বস্তুর সাথেই চলে আসে, তারপরেও আমি এটা আলোচনা করছি। হ্যাঁ, এখন স্বাস্থ্যটা কি? সোশ্যাল অর্থনীতি তো একটা ইকোনমিক্সের একটা অংশ। আমরা অর্থনীতিকে যেহেতু সোশ্যাল সায়েন্স বলছি, হ্যাঁ, তো সেই জন্য স্বাস্থ্য হচ্ছে সমাজবিজ্ঞানের, স্বাস্থ্য এটা মানে সমাজবিজ্ঞানের ভিতরেই পড়ছে। স্বাস্থ্য সমাজবিজ্ঞানের এটার কাজই হচ্ছে কি, যে এই যে সারা বিশ্বের যে স্বাস্থ্য সেবা সম্বন্ধে সেটা আলোচনা করে, বিশেষ করে দেশে দেশে এর যে একটা পার্থক্য রয়েছে সেটা নিয়েও আলোচনা করে, যার মাধ্যমে কি মানুষ জানতে পারবে সময়ের সাথে সাথে এই খাতে কি কি ধরনের পরিবর্তন দেখা যায়। তাহলে আর স্বাস্থ্যক্ষেত্রে যে এই যে অর্থটা বিনিয়োগ হচ্ছে, এটার মাধ্যমে এটা অর্থনীতির সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে অর্থ বিনিয়োগের মাধ্যমে এটাকে অর্থনীতির সাথে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা আগেই জেনেছি যে স্বাস্থ্য বলতে শুধু দেহকে সুস্থ রাখাকে কিন্তু বোঝায় না, বরঞ্চ রোগ প্রতিরোধ, চিকিৎসা, এই দুটো বিষয় কিন্তু এর অন্তর্ভুক্ত হয়। এখন স্বাস্থ্যকে যদি সম্পদ হিসাবে চিহ্নিত করে এর গঠন, বন্টন এবং আর্থসামাজিক উন্নয়নে এটা কি অবদান রাখে সেসব নিয়ে আলোচনা করাটা কিন্তু স্বাস্থ্য অর্থনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, তার মানে স্বাস্থ্যকে সম্পদে পরিণত করে, এটার প্রয়োগযোগ্যতা, মানে এটা কত সেই মানে স্বাস্থ্যটা যখন সম্পদ হিসাবে সম্পদে পরিণত হবে তখন এটা কত জায়গায় প্রয়োগযোগ্যতাটাকে এটাকে বৃদ্ধি করাই হচ্ছে স্বাস্থ্য অর্থনীতির অন্যতম লক্ষ্য। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি, যে স্বাস্থ্য বলতে শুধু দেহকে সুস্থ রাখলেই বোঝাবে না, এটা রোগ প্রতিরোধ ও চিকিৎসা, এই দুটো বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। স্বাস্থ্যকে সম্পদ হিসাবে চিহ্নিত করে এটাকে এর গঠন, বন্টন, আর্থসামাজিক উন্নয়নে এর অবদান, হ্যাঁ, এসব নিয়ে আলোচনা করে এবং স্বাস্থ্য সম্পদকে যত বেশি এর প্রয়োগযোগ্যতা, মানে এটাকে সম্পদ হিসাবে বিভিন্ন সেক্টরের কতটা প্রয়োগযোগ্যতা সেটাকে বৃদ্ধি করায় স্বাস্থ্য অর্থনীতির অন্যতম লক্ষ্য। এখন আমরা স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। আমরা প্রথম পয়েন্টে আলোচনা করব স্বাস্থ্য সেবার উৎপাদন সর্বোচ্চকরণ। হ্যাঁ, এখন স্বাস্থ্যসেবা বলতে কি বোঝায়? স্বাস্থ্যসেবা বলতে বোঝাচ্ছে যে মানুষের অসুস্থতা দূর করার জন্য যত্ন নেওয়াকেই কিন্তু বোঝাচ্ছে। এটা স্বাস্থ্যসেবাটা কি, যে মানুষ যাতে অসুস্থ হলে সেই অসুস্থতা দূর করতে হবে, হ্যাঁ, এবং মানুষকে সচেতন করতে হবে, মানুষ যেন কিভাবে সুস্থ থাকা যায়, এগুলোই হচ্ছে স্বাস্থ্যসেবা। তো এখন বলা হচ্ছে যে স্বাস্থ্যসেবার উৎপাদন সর্বোচ্চকরণ। স্বাস্থ্য অর্থনীতির মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি, যে স্বাস্থ্যসেবার উৎপাদন এটাকে সর্বোচ্চ করতে হবে। এখন স্বাস্থ্যসেবার উৎপাদন সর্বোচ্চকরণের লক্ষ্যে কি করতে হবে? স্বাস্থ্যের গঠন, স্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্যসেবার গুণগত মান এবং দক্ষতা বৃদ্ধি, এগুলো কিন্তু এগুলো বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তাহলে স্বাস্থ্যসেবার উৎপাদন সর্বোচ্চকরণের জন্য এর গঠন, স্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্যসেবার গুণগত মান এবং দক্ষতা, এগুলোর বৃদ্ধি করতে হবে বা উন্নয়ন করতে হবে। তারপরে আমরা সেকেন্ড পয়েন্ট আলোচনা করব যে স্বাস্থ্যকে সম্পদে রূপান্তর। হ্যাঁ, এখন স্বাস্থ্য অর্থনীতির আরেকটা লক্ষ্য, অন্যতম লক্ষ্য হচ্ছে যে আমাদের স্বাস্থ্যটাকে সম্পদে পরিণত করতে হবে। সম্পদে পরিণত না করলে এটা অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবে না। এখন
এখন তাহলে এই স্বাস্থ্য অর্থনীতির উদ্দেশ্যটাই হচ্ছে যে স্বাস্থ্যকে সম্পদে রূপান্তর করার জন্য কৌশল নির্ধারণ করতে হবে। হ্যাঁ, কিভাবে স্বাস্থ্যকে সম্পদে রূপান্তর করা যায়, এর জন্য টেকনোলজি, এর জন্য কৌশল নির্ধারণ করতে হবে করা। এই লক্ষ্যে কি করে যে স্বাস্থ্য অর্থনীতি, হেলথ এডুকেশন, এটা স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যসেবার বন্টন, স্বাস্থ্যসেবার মূল্য, এগুলো সব নির্ধারণ করে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, মানে সরকার এখানে কতটা অংশগ্রহণ করবে, সরকারের কতটা কাজ করবে, সরকার কি মানে তারপরে স্বাস্থ্য খাতে ব্যয় নির্ধারণ, এগুলো সব কিছু বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য অর্থনীতি আলোচনা করে। হ্যাঁ, এই স্বাস্থ্যকে সম্পদে পরিণত করার জন্য অনেক বিভিন্ন বিষয়গুলো এই স্বাস্থ্য অর্থনীতিতে আলোচনা করা, এটাই হচ্ছে এটা একটা স্বাস্থ্য অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ আর কি পয়েন্ট। এরপরে আমরা আলোচনা করব স্বাস্থ্যসেবার চাহিদার প্রকৃতি নির্ধারণ। হ্যাঁ, মানুষ স্বাস্থ্যসেবা কি করে, একটা চাহিদা করে, তাই না? মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ কি করে, সেটা সেবা সে পেতে চায়। এখন স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে সমস্ত উপকরণ আছে, উপকরণ কি আমরা আগেই বলেছি, ডাক্তার, ঔষধ, নার্স, হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলো সবই কিন্তু এক একটা স্বাস্থ্যসেবার উপাদান। হ্যাঁ, এখন স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে উপকরণগুলো আছে এগুলোর চাহিদা কিন্তু অস্থিতিস্থাপক প্রকৃতির হয়। এখন অস্থিতিস্থাপক মানে কি, যেটা চাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু এটা সাড়া দিচ্ছে না, অনেকটা স্থির প্রকৃতি, তাই না? মানে এটা মানে ইলাস্টিক না। হ্যাঁ, তো এখন কারণ কি, কারণ হচ্ছে যে জনগণ কিন্তু মানুষ কিন্তু আমরা আগে থেকেই জানতে পারে না। হ্যাঁ, যে কার কি ধরনের রোগ হবে এটা জানতে পারে না। হঠাৎ করে যখন একটা রোগ দেখা দেয় তখন কিন্তু ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু স্বাস্থ্য উপকরণগুলো সরবরাহ করা সম্ভব হয় না। হ্যাঁ, মানুষ কি ধরনের স্বাস্থ্য উপকরণ চাহিদা করবে এটা কিন্তু আগে থেকে নিশ্চিত করে বলা যায় না, কেন রোগ এগুলো কিন্তু অনিশ্চিত। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে স্বাস্থ্যসেবা সম্পর্কিত উপকরণ সমূহের চাহিদা খুব অস্থিতিস্থাপক। হ্যাঁ, অস্থিতিস্থাপক প্রকৃতি। হ্যাঁ, মানে এটা সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপক না যে আমি যখন চাহিদা করবো তখনই সাপ্লাই পাবো, এরকম কিন্তু না। কারণ হঠাৎ করেই তো বিভিন্ন ধরনের রোগগুলো দেখা যায়, যার জন্য প্রস্তুত থাকে না। যেমন আমাদের সামনে খুব ভালো, আমাদের একটা খুবই উল্লেখযোগ্য যে উদাহরণটা আছে, যে আমাদের যে এখনো গত মার্চ মাস থেকে, বাংলাদেশে গত মার্চ মাস থেকে কিন্তু বিদেশে এটা ডিসেম্বর জানুয়ারি থেকে যেটা শুরু হয়ে গিয়েছে, যে কোভিড-19 করোনা ভাইরাসটা, এটা হঠাৎ করে দেখা দেওয়াতে আমাদের অনেক কিছু সংকট হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সবাই আমরা একটা খুব বাস্তবতা ফেস করেছি, যে এটা সংক্রান্ত বিভিন্ন ধরনের আমাদের ভেন্টিলেশন, বিভিন্ন আলাদা কোভিড-19 জন্য আলাদা হসপিটাল, এগুলো প্রথম দিকে আমাদের খুবই সংকটময় অবস্থা পরিলক্ষিত হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যে মাস্কের সাথে আমরা পরিচিত ছিলাম না সেইভাবে, একটা মাস্ক আমাদের প্রয়োজন দেখা দিল পরে। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো আমরা দেখেছি বাজার থেকে ডেটল, বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়াশ, এগুলো আমাদের সব মানে মার্কেট ক্রাইসিস দেখা দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন যখন আমরা বুঝলাম যে এই জিনিসগুলো, এই রোগটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখন কিন্তু আমাদের সেইভাবে একটু টাইম লেগেছে। বাট এখন কিন্তু আমরা যে মাস্ক আমরা 20 টাকা দিয়ে কিনেছি, সেটা এখন আমরা 5 টাকায় আমরা পাচ্ছি, সার্জিক্যাল মাস্ক। তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তখন সাপ্লাই দেওয়া যায়নি, কারণ আমরা জানতাম না যে এই জিনিসগুলো এই রোগের জন্য প্রয়োজন হবে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এগুলো এখন আমাদের মোটামুটিভাবে হাতের নাগালে চলে এসছে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে স্বাস্থ্য সেবার চাহিদাটা হচ্ছে অস্থিতিস্থাপক। হ্যাঁ, আমাদের অর্থনীতির সাথে কিন্তু এটা একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, আমরা এরপরে পড়বো যে অর্থনীতির সাথে স্বাস্থ্য অর্থনীতির কিছু মিল অমিল, তখন আমরা এটা জানবো। তাহলে আমরা স্বাস্থ্যসেবার চাহিদার প্রকৃতিটা নির্ধারণ করতে হবে। যে এখন আমরা জানলাম যে যেমন আমাদের ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু একটা অনেক লোকের প্রাণহানি করছে। পরবর্তীতে আমরা জেনেছি যে ডেঙ্গু থেকে প্রতিরোধ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এসিড পানি যেন কোথাও পানি জমে না থাকে সেটা দেখতে হবে। তারপরে আমাদের মশারি ব্যবহার করতে হবে, ঘর বাড়ি আশেপাশে আঙিনা সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টবে যেন পানি না জমে। হ্যাঁ, এইগুলো তখন আমরা এইগুলো প্রতিরোধের জন্য
এই জিনিসগুলো আমরা গ্রহণ করেছি। তাহলে জনগণের স্বাস্থ্য সুবিধা যাতে পূর্ণ মাত্রায় প্রদান করতে হলে তাহলে কি করতে হবে, যে এইটার চাহিদা সম্পর্কে কিন্তু অবগত হতে হবে। সেইটা কোথা থেকে হয়, এই স্বাস্থ্য অর্থনীতি, হেলথ এডুকেশন থেকে এটা পাওয়া যায়। কাজেই এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যে চাহিদার পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যেমন স্বাস্থ্য অর্থনীতির উদ্দেশ্য এরকম বিভিন্ন এক একটা রোগের জন্য আমাদের এক একটা জিনিস প্রয়োজন, হ্যাঁ, তাহলে আমাদের কোন রোগের জন্য, এগুলো কিন্তু সবই আমরা স্বাস্থ্য অর্থনীতি থেকে পাই। পপুলেশন আর হেলথ ইকোনমিক্সের থেকে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারি। হ্যাঁ, তাহলে এরপরে যে আমরা পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে নিয়োগের হার বৃদ্ধি। হ্যাঁ, আমরা সবাই জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। তাহলে এইটাকে আমাদের ঠিকভাবে পরিচালনা করার জন্য, স্বাস্থ্যকে সম্পদে পরিণত করার জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলোতে কিন্তু নিয়োগের হার বৃদ্ধি করতে হবে। যেমন কি আমাদের স্বাস্থ্যসেবার সাথে রিলেটেড কি আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ঔষধ, নার্স, হ্যাঁ, ডাক্তার, এগুলো সব কিন্তু এর সাথে রিলেটেড। এরা হচ্ছে কি স্বাস্থ্যসেবা প্রদান করে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের জনসংখ্যা অনুযায়ী জনসংখ্যার অনুপাতে প্রয়োজন অনুযায়ী আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল, ডাক্তার, নার্স, এগুলো কিন্তু আমাদের নিয়োগের হার কিন্তু বৃদ্ধি করতে হবে। তাহলে তাই স্বাস্থ্য খাতে এই নিয়োগের হার বৃদ্ধি করাটা কিন্তু স্বাস্থ্য অর্থনীতির একটা অন্যতম উদ্দেশ্য। এরপরে আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। হ্যাঁ, এখন শুধু যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্র খুব ডেভেলপড হলো, হ্যাঁ, অনেক কিছু আমাদের সবই আসলো, কিন্তু মানুষ যদি সচেতন না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো সব বিফলে যাবে। তাহলে সবচেয়ে আগে কি করতে হবে, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। হ্যাঁ, মানুষ স্বাস্থ্য ভালো রাখাটা যে কত প্রয়োজন, হ্যাঁ, সেটা মানুষকে জানতে হবে এবং সেই স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষ নিজে যে পদক্ষেপগুলো নিতে পারে সেটাও কিন্তু মানুষকে অবশ্যই অবগত হতে হবে। হ্যাঁ, চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিন্তু সবারই ধারণা থাকবে না। হ্যাঁ, কাজেই সবাই যা চিকিৎসাশাস্ত্র পড়ে না, কিন্তু তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে। হ্যাঁ, স্বাস্থ্যের উন্নয়নের জন্য কি করতে হবে, তাহলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। হ্যাঁ, জনগণ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে চিকিৎসা সেবার উন্নয়ন কিন্তু তেমন কোনো কাজে আসবে না। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অবশ্যই এই স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাটা স্বাস্থ্য পপুলেশন আর হেলথ ইকোনমিক্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পয়েন্টে আলোচনা করব সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এখন আমাদের এই জনবহুল দেশে আমাদের লোক সংখ্যা অনেক বেশি, আমাদের আয়তন অনেক কম। হ্যাঁ, এখন এইটার মধ্যে আমাদের যতটুকু আমাদের সম্পদ আছে, হ্যাঁ, সেই পরিমাণ সম্পদের সর্বোচ্চ পরিমাণ সেবা নিশ্চিত করতে হবে। যেটুকু পরিমাণ সম্পদ বিদ্যমান আছে, হ্যাঁ, একটা দেশে, সেই সম্পদের একটা দেশের যেটুকু পরিমাণ সম্পদ আছে সেই সম্পদটা যেন সর্বোচ্চ ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে সর্বাধিক স্বাস্থ্য সুবিধা অর্জন করা যায় তা নির্ধারণ করাটাই স্বাস্থ্য অর্থনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তাহলে কি, যে প্রত্যেকটা দেশে তার একটা লিমিটেড রিসোর্স আছে, সেই লিমিটেড রিসোর্সকে অনেক বেশি সর্বোচ্চ পরিমাণে ইউটিলাইজ করে যে সেবাটা নিশ্চিত করা, এটাও কিন্তু স্বাস্থ্য অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য। হ্যাঁ, নেক্সট পয়েন্টটা আমরা পড়বো হচ্ছে উপযুক্ত বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি করা। এখন কি আমাদের দেখতে হবে যে স্বাস্থ্য খাতে আমাদের কোন কোন সেক্টরগুলোতে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইনভেস্ট করতে হবে, তাই না? আমাদেরকে সেটা আগে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে, হ্যাঁ, নির্ধারণ করতে হবে যে এখন স্বাস্থ্য খাতে যেটা কম গুরুত্বপূর্ণ সেখানে আমি বেশি বিনিয়োগ করলাম, আর যে সেক্টরে স্বাস্থ্য খাতে যে জায়গাটায় আমার বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আমি কম বিনিয়োগ করলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে আগে দেখতে হবে প্রায়োরিটি বেসিসে, আমাদের দেখতে হবে যে কোনটায় আমরা বেশি
বেশি বিনিয়োগ করব। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে এখন আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে কোথায়, যেমন আমাদের কোভিড-19, হ্যাঁ, করোনা ভাইরাসের জন্য যে টিকা আবিষ্কার করছে সেটা যাতে সবাই এটার আওতায় আসতে পারে, হ্যাঁ, সবাই টিকা গ্রহণ করতে পারে, এই ভ্যাকসিনটা নিতে পারে, এইটা কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য। হ্যাঁ, তো এইভাবে এইখানে আমাদেরকে কিন্তু এটা পুরো পৃথিবীতে এই জিনিসটা ছড়িয়ে গিয়েছে। এটা পৃথিবীর এখন সব দেশেই একটা সবচেয়ে বড় কনসার্ন যে সে কোন টিকাটা গ্রহণযোগ্য হবে এবং মানুষ খুব সহজেই এটার আওতায় আসতে পারবে, হ্যাঁ, এই ভ্যাকসিন নিতে পারবে। তাহলে এবং আমাদের দেশেও কিন্তু এটা নিয়ে গবেষণা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানেও কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোই আমাদের স্বাস্থ্য অর্থনীতির হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটাই লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, যে কোন খাতে কোনটা প্রায়োরিটি বেসিসে কোন খাতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য। আমি লাস্ট পয়েন্টে আলোচনা করছি। এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য স্বাস্থ্য গঠন করা। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে একটা রুগ্ন, শীর্ণ, অসুস্থ ব্যক্তি সে কিন্তু অর্থনীতিতে অবদান রাখতে পারে না, যেমন রাখতে পারে একজন সুস্থ সবল মানুষ এবং সুস্থ সবল শিক্ষিত মানুষ। সে যেমন অর্থনীতিতে অবদান রাখতে পারে, একটা রুগ্ন, শীর্ণ, অসুস্থ মানুষ সেইভাবে কিন্তু অর্থনীতিতে অবদান রাখতে পারে না। কাজেই মানুষের স্বাস্থ্যটা ঠিক না রাখলে কর্মক্ষমতা বজায় রাখা সম্ভব নয়। হ্যাঁ, কাজে মানুষ যদি সুস্থ না থাকে তাহলে সে উৎপাদনও কিন্তু বৃদ্ধি হবে না, তাই না? কারণ আমরা জানি ল্যান্ড লেবার অর্গানাইজেশন এগুলো হচ্ছে উৎপাদনের একটা উপকরণ, তাই না? ল্যান্ড লেবার অর্গানাইজেশন ক্যাপিটাল এগুলো হচ্ছে উৎপাদনের উপাদান। কাজে এখানে একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে শ্রম। হ্যাঁ, কাজে শ্রমিককে অবশ্যই সুস্থ থাকতে হবে, না হলে কিন্তু সে করতে পারে না। অর্গানাইজেশন এটাও তো একটা মানুষের যদি অর্গানাইজ করবে, সে যদি যে সংগঠক হবে সে যদি সুস্থ না থাকে তাহলে তো আমরা ভালো কিছু আশা করতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে উৎপাদন বৃদ্ধির জন্য অবশ্যই স্বাস্থ্য গঠন খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আশা করছি তোমাদের কাছে মোটামুটিভাবে এই স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যটা মোটামুটিভাবে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমরা স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য জানলাম। এখন আমরা স্বাস্থ্য অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে একটু আলোচনা করব, যদিও এটাও কিন্তু একই ধরনের, তারপরেও আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অর্থনৈতিক চলক সম্বন্ধে আমরা জানি। সেটা হচ্ছে কি উৎপাদন, আয়, চাহিদা, যোগান, নিয়োগ, হ্যাঁ, এবং স্বাস্থ্য গঠন। এগুলো হচ্ছে কি যে এগুলোর যে সামগ্রিক বিশ্লেষণ, হ্যাঁ, এগুলো কিন্তু স্বাস্থ্য অর্থনীতির আলোচ্য বিষয়। ঠিক আছে? এখন এই জন্যই আমরা এরপরে পড়বো যে স্বাস্থ্য অর্থনীতির সাথে অর্থনীতির যে একটা সম্পর্ক, হ্যাঁ, সেটা। তো আমরা এখানেও কিন্তু বিভিন্ন যে অর্থনৈতিক চলক, স্বাস্থ্য গঠন, উৎপাদন, আয়, চাহিদা, যোগান, নিয়োগ, উন্নয়ন, এগুলো সবই বিশ্লেষণই হচ্ছে স্বাস্থ্য অর্থনীতির কিন্তু আলোচ্য বিষয়। তাই অর্থনীতির বিভিন্ন চলকের সামগ্রিক বিশ্লেষণ সম্পর্কে ধারণা লাভ করাও কিন্তু প্রয়োজন। আচ্ছা, এখন আমরা একটা পয়েন্টের মাধ্যমে জানবো। আমরা প্রথম পয়েন্টটা যে আলোচনা করছি সেটা হচ্ছে স্বাস্থ্যসেবার উন্নয়ন। হ্যাঁ, এখন স্বাস্থ্যসেবার উন্নয়ন কি? স্বাস্থ্যসেবার উপর মানুষের কি? স্বাস্থ্যসেবার উপরেই তো মানুষের কর্মচাঞ্চল্য নির্ভর করে। হ্যাঁ, এখন স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য অর্থনীতি কিন্তু পড়াটা খুবই প্রয়োজন। হ্যাঁ, একটা দেশের স্বাস্থ্য খাতে কি পরিমাণে ব্যয় হবে তার উপর নির্ভর করে স্বাস্থ্যসেবা। তাহলে আমরা এই স্বাস্থ্যসেবা খাতে যে ব্যয়টা হবে সেই ব্যয়টা কিভাবে বাস্তবায়িত হবে, হ্যাঁ, এই সমস্ত নিয়েই কিন্তু স্বাস্থ্য অর্থনীতি আলোচনা করে। তাহলে কি স্বাস্থ্যসেবার উন্নয়নটা হচ্ছে কি যে স্বাস্থ্যসেবার উপরে আমরা জানি যে মানুষের কাজকর্ম, কর্মচাঞ্চল্য এগুলো নির্ভর করে। স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য অর্থনীতি পাঠ করা খুবই প্রয়োজন। হ্যাঁ, এই জন্য
একটা দেশের স্বাস্থ্য খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার উপর নির্ভর করে সেই দেশের স্বাস্থ্যসেবা, এবং সেই ব্যয়টা কেমন হবে, কিভাবে তা বাস্তবায়িত হবে, এগুলো নিয়েই কিন্তু স্বাস্থ্য অর্থনীতি আলোচনা করে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কি বলছে যে সর্বোচ্চ উৎপাদন। হ্যাঁ, একটা দেশের মোট উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ এগুলো কি করে? অর্থনীতিকে প্রভাবিত করে। দেশের মোট উৎপাদন বৃদ্ধি কিভাবে স্বাস্থ্য খাতের উন্নয়ন করে সে বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হলে স্বাস্থ্য অর্থনীতি পাঠ করা প্রয়োজন। তাহলে কি হচ্ছে যে একটা দেশের মোট উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ এগুলো অর্থনীতিকে প্রভাবিত করে। তাহলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি কিভাবে স্বাস্থ্য খাতের উন্নয়ন করে সে বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হলে কি করতে হবে? স্বাস্থ্য অর্থনীতি পাঠ করা প্রয়োজন। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য খাতের বাজার বিশ্লেষণ। হ্যাঁ, এখন স্বাস্থ্য খাতের বাজার বিশ্লেষণ কি? যে স্বাস্থ্য সেবারও চাহিদা আর কি আছে? যোগান আছে। এরা কি করে? স্বাস্থ্য খাতের চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয়? স্বাস্থ্যসেবার উপকরণের মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে স্বাস্থ্য খাতের বাজার। তাহলে কি হলো? যে স্বাস্থ্য সেবার চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয়? স্বাস্থ্য সেবার উপকরণের মূল্য নির্ধারণ হয়। এই যে মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া, সেটা প্রসেস, সেটাকেই বলা হচ্ছে স্বাস্থ্য খাতের বাজার। হ্যাঁ, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে স্বাস্থ্য সেবার চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয়? স্বাস্থ্য উপকরণের মূল্য নির্ধারণ হয়, এবং সেই মূল্য নির্ধারণ যে প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে স্বাস্থ্য খাতের বাজার। তারপরে আমরা নেক্সট পয়েন্টটা পড়বো, সেটা হচ্ছে কি? যে আচ্ছা, এখন আমি এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবা, আমি আগেও বলেছি এটা, যে স্বাস্থ্য সেবার চাহিদাটা কিন্তু অনিশ্চয়তা, তাই না? কারণ আমরা জানি না যে কখন কোন ধরনের রোগ হবে। হ্যাঁ, কি কি সেই রোগের জন্য কতটা আমাদের উপকরণ সামগ্রী দরকার। হ্যাঁ, এগুলো আমরা অনিশ্চিত। এই জন্য বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবার চাহিদাটা অনিশ্চিত। হ্যাঁ, এই অনিশ্চিত চাহিদা কিভাবে স্বাস্থ্যসেবা বাজার কার্যক্রম প্রভাবিত করে সেটা কিন্তু স্বাস্থ্য অর্থনীতির বিশ্লেষণ থেকে জানা যায়। তাহলে এই যে স্বাস্থ্য খাতে আমাদের কি, যে স্বাস্থ্য খাতের চাহিদাটা আমাদের অনিশ্চিত, সেই অনিশ্চিত চাহিদা কিভাবে স্বাস্থ্যসেবার বাজারের কার্যক্রমকে প্রভাবিত করবে সেটা স্বাস্থ্য অর্থনীতি বিশ্লেষণ করে। তাহলে স্বাস্থ্য অর্থনীতি স্বাস্থ্যসেবার বাজারের কার্যক্রমটাকে বিশ্লেষণ করছে, কেননা স্বাস্থ্যসেবার চাহিদাটা হচ্ছে অনিশ্চিত। হ্যাঁ, এই অনিশ্চিত চাহিদা কিভাবে স্বাস্থ্যসেবা বাজারের কার্যক্রমকে প্রভাবিত হয় সেইটা স্বাস্থ্য অর্থনীতি বিশ্লেষণ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতের বাজার বিশ্লেষণটাও আমরা স্বাস্থ্য অর্থনীতি থেকে অর্থনৈতিক কাজ। এখন স্বাস্থ্যসেবার মূল্য কখন ভারসাম্য অবস্থায় পৌঁছাবে তা জানতে হলে স্বাস্থ্য অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যে এই যে স্বাস্থ্যসেবার বাজারটা, এটা ভারসাম্য কখন হবে? যখন স্বাস্থ্যসেবার চাহিদা এবং যোগান একটা জায়গায় ইন্টারঅ্যাক্ট হবে, তখনই আমাদের ভারসাম্য লাভ করবে। হ্যাঁ, তো সেই ভারসাম্য লাভটা কিভাবে করবে সেটা কিন্তু জানতে হলে স্বাস্থ্য অর্থনীতি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এরপরে নেক্সট পয়েন্টে আমরা পড়বো কি? বাজেট বরাদ্দ। হ্যাঁ, আমরা বাজেট কাকে বলে? যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে আয় ব্যয়ের যে খতিয়ান, আয় ব্যয়ের যে বিবরণী, সেটাকে বাজেট বলে। তাহলে একটা দেশের স্বাস্থ্য কাঠামো কেমন আছে এবং কি পরিমাণ অর্থ বরাদ্দ রাখলে স্বাস্থ্য ব্যবস্থায় গতি আসবে তা নির্ধারণ করা কি একটা জটিল কাজ। কারণ কি? কারণ হচ্ছে যে রোগ শোকের ব্যাপারে আমরা আগে থেকে কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, কোনো বছর হয়তো খুব ডেঙ্গু বেশি হচ্ছে, কোনো বছর হয়তো বিভিন্ন রকম রোগ ব্যাধি বেশি, ডায়রিয়া বেশি হচ্ছে। হ্যাঁ, এটা তো প্রকৃতির উপর অনেকটা নির্ভর করছে। আবার অনেক সময় বন্যা বেশি হলে হয়তো বন্যাজনিত যে সমস্ত রোগ ব্যাধি ছিল হঠাৎ করে বেশি হচ্ছে। তো এরকম বিভিন্ন কারণে কি হচ্ছে যে এটা বলাটা একটু অনিশ্চিত। তো এই একটা দেশের স্বাস্থ্য কাঠামো কেমন আছে এবং কি পরিমাণ অর্থ বরাদ্দ রাখলে স্বাস্থ্য ব্যবস্থায় গতি আসবে, এইসব নির্ধারণ করাটা একটা জটিল কাজ।
তার কাজে বাজেটে স্বাস্থ্য খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে তা নির্ধারণে স্বাস্থ্য অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বাহ্যিকতা। এখন বাহ্যিকতাটা হচ্ছে কি, যে কোনো ব্যক্তি যে রোগে আক্রান্ত হলে সেই রোগটা কি হয়, যে ওই রোগ যদি ওই ব্যক্তিকে ছাড়িয়ে তার আশেপাশে প্রভাব বিস্তার করতে পারে। এমন তো রোগ আছে যেটাকে বলা হচ্ছে ছোঁয়াচে রোগ। হ্যাঁ, তো এখন একটা লোক সেই রোগ নিয়ে কর্মক্ষেত্রে গেলে তখন সেই কর্মক্ষেত্রে কি পরিস্থিতি হবে। হ্যাঁ, এটা অবশ্যই উৎপাদন ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, এই অবস্থায় কি করা উচিত এবং কি করলে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় তা জানার জন্য স্বাস্থ্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে কি, যে কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয় এবং ওই রোগটা যদি ওই ব্যক্তি সহ অন্য ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করতে পারে, এমন যদি হয় তখন কি হবে, কর্মক্ষেত্রে তখন কি রকম পরিস্থিতি হবে, একটা মারাত্মক পরিস্থিতি হবে। হ্যাঁ, তো এই অবস্থায় কি করা উচিত এবং কি করলে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় তা জানার জন্য স্বাস্থ্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট পয়েন্ট আমরা পড়বো পরিকল্পনা প্রণয়ন। হ্যাঁ, এটা তো অবশ্যই প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট জিনিস। পরিকল্পনা, যে কোনো কাজে প্ল্যানিংটা তো অবশ্যই প্রয়োজন। অর্থনীতিতে তো এটা মানে পরিকল্পনা ছাড়া কোনো অর্থনীতি তো চলতেই পারে না। একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কি, যে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অবশ্যই একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তাহলে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের পূর্বে কি কি লাগবে, আমাদের জিডিপির পরিমাণ জানতে হবে, স্বাস্থ্য পরিস্থিতি সম্বন্ধে জানতে হবে, জনসংখ্যা সম্বন্ধে জানতে হবে, ঔষধ শিল্পের অবস্থা কি, এগুলো বিভিন্ন উপাদান সম্বন্ধে বিভিন্ন আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে। এইগুলো তথ্য সংগ্রহ করতে হবে এবং এগুলো বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এগুলো বিশ্লেষণ করে কি করতে হবে, পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাহলে পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এইসব বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করার জন্য কি করতে হয়, স্বাস্থ্য অর্থনীতি পাঠের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, বা গুরুত্ব রয়েছে। তাহলে কি, যে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের পূর্বে আমাদের কি কি জানতে হবে, জিডিপির পরিমাণ, স্বাস্থ্য পরিস্থিতি, জনসংখ্যা, ঔষধ শিল্প, এইরকম তারপরে হসপিটাল, বিভিন্ন এগুলো সম্বন্ধে আমাদেরকে কি পরিমাণ হসপিটাল আছে, কি পরিমাণ সেবাদান কেন্দ্র আছে, এগুলো কিন্তু অবশ্যই তথ্য সংগ্রহ করতে হবে এবং তা বিশ্লেষণ করতে হবে। তো পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এইসব বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করার জন্য স্বাস্থ্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর নেক্সট পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সম্পদের ব্যবহার। একটা দেশের মোট প্রাপ্ত সম্পদের পরিমাণ কতটুকু, হ্যাঁ, এবং ওই সম্পদের কতটুকু ব্যবহৃত হচ্ছে, কতটুকু অব্যবহৃত আছে, ব্যবহৃত সম্পদ কি দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে কি না, হ্যাঁ, স্বাস্থ্য খাতে কতটুকু সম্পদ ব্যবহৃত হচ্ছে, এইসব বিষয়গুলো স্বাস্থ্য অর্থনীতির আলোচনা থেকে জানা যায়। তাহলে কি, যে একটা দেশের মোট সম্পদের পরিমাণ এবং সেই সম্পদের কতটুকু অংশ ব্যবহৃত হচ্ছে এবং কতটুকু সম্পদ অব্যবহৃত অবস্থায় রয়ে যাচ্ছে এবং যেটুকু সম্পদ ব্যবহার হচ্ছে সেটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে কি না, এটা এই সব বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য অর্থনীতির আলোচনা থেকে জানা যায়। এরপরে আমরা জানবো হচ্ছে স্বাস্থ্যনীতি, তাই না? একটা দেশের সরকার কি করে, স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর যে দিক নির্দেশনা দেয়, হ্যাঁ, তাকে কি বলে, তাকে বলে স্বাস্থ্যনীতি। হ্যাঁ, তাহলে কি, একটা দেশের সরকার স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর যে দিক নির্দেশনা দেয় তাকেই বলা হয় স্বাস্থ্যনীতি। তাহলে একটা দেশের স্বাস্থ্যনীতির উপর নির্ভর করে কি, সে দেশের মানুষের জন্ম, মৃত্যু, আয়, কাঠামো সবকিছুই কিন্তু এই স্বাস্থ্যনীতির উপর নির্ভর করে। তাই স্বাস্থ্যনীতি প্রণয়নের জন্য স্বাস্থ্য অর্থনীতি পাঠ করা খুবই প্রয়োজন, বা স্বাস্থ্য অর্থনীতির গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এরপরে আমরা জানবো যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা। হ্যাঁ,
বীমা হচ্ছে কি? বীমা মানে হচ্ছে একটা চুক্তি। বীমা হচ্ছে এক ধরনের চুক্তি যার মাধ্যমে বীমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার কোনো অনিশ্চিত ঘটনা বা কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হলে তখন কি করে, সেই ক্ষতিপূরণটা দেয় হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় বীমা কোম্পানি। হ্যাঁ, স্বাস্থ্য বীমা কি, এর কার্যকারিতা কি তা নিয়ে স্বাস্থ্য অর্থনীতি পর্যালোচনা করে, তাই না? আর আমাদের বর্তমানে কি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বীমার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে কি আমরা জানলাম যে স্বাস্থ্য বীমা এটা হচ্ছে এক ধরনের চুক্তি। এটা সাধারণত মানুষ কি করে, বিভিন্ন বীমা খোলার পরে তখন সে হয়তো মাসে মাসে বছরে একটা জমা দিতে হয় তাকে। তারপরে যখন তার কোনো একটা হয়তো 10 বছরের জন্য বা 15 বছরের জন্য খুললো, কিন্তু এর মাঝখানে তার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বলো, বড় ধরনের রোগ হলো, তখন কিন্তু তাকে সেই বীমা থেকে সে সাহায্য পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বীমার গুরুত্ব অপরিসীম। এইগুলো মোটামুটিভাবে আমাদের স্বাস্থ্য অর্থনীতিতে আমরা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু আমরা জানলাম। এখন আমরা একটু আলোচনা করছি যে অর্থনীতি ও স্বাস্থ্য অর্থনীতির মধ্যে পার্থক্য। হ্যাঁ, ডিফারেন্সেস বিটুইন ইকোনমিক্স অ্যান্ড হেলথ ইকোনমিক্স। আচ্ছা, অর্থনীতি আর স্বাস্থ্য অর্থনীতির মধ্যে মোটামুটি অনেক মিল আছে, তো কিছু পার্থক্য আছে, তাই না? একটা অর্থনীতিতে সমাজবিজ্ঞান যেমন কি করে, একটা অর্থনীতিতে একটা সোশ্যাল সায়েন্স, এটা কি করছে যে অসীম অভাব আর সীমিত সম্পদের মধ্যে বিকল্প ব্যবহারের মাধ্যমে সমন্বয় সাধন করে। হ্যাঁ, করে কি করে, অর্থনৈতিক অবস্থার উন্নয়নের উপায় নির্দেশ করে। এটাই তো হচ্ছে কি যে অর্থনীতির কাজ, এবং এইভাবে মানুষের কল্যাণ সাধনের চেষ্টা করে। তাহলে অর্থনীতি কি করে, অর্থনীতি হচ্ছে অসীম অভাবটাকে কি করে, সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে কি করে, যে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের উপায় নির্দেশ করে এবং মানুষের কল্যাণ সাধনের চেষ্টা করে। এটা হচ্ছে অর্থনীতির কাজ। হ্যাঁ, অপরদিকে স্বাস্থ্য অর্থনীতি কি করছে, স্বাস্থ্য অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটা শাখা। হ্যাঁ, যেখানে কি করে, স্বল্প সম্পদের মাধ্যমে স্বাস্থ্যসেবার মধ্যে যোগসূত্র স্থাপন করে। স্বল্প সম্পদের কি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাহলে আমরা কিছু মানে অর্থনীতি ও স্বাস্থ্য অর্থনীতির মধ্যে কি পার্থক্যগুলো আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম পার্থক্যটা আমরা আলোচনা করব কি, যে মানুষের দৈনন্দিন সব কাজকর্ম নিয়ে কিন্তু অর্থনীতি আলোচনা করে। সেক্ষেত্রে স্বাস্থ্য অর্থনীতি শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। আর তারপরের পয়েন্টে আমরা আলোচনা করব যে অর্থনীতির পরিধি কিন্তু অনেক ব্যাপক, তাই না? অর্থনীতির অনেকগুলো শাখার মধ্যে স্বাস্থ্য অর্থনীতি একটা শাখা। আর স্বাস্থ্য অর্থনীতির পরিধি খুব ছোট, এটা শুধু মানে একটা বিষয় নিয়ে, স্বাস্থ্যগত বিষয় নিয়ে কিন্তু সেটা আলোচনা করছে। তারপরে আমরা অর্থনীতিতে কি দেখি, যে ক্রেতা বা ভোক্তার উদ্দেশ্য থাকে কি, যে সে ভোগের মাধ্যমে উপযোগ সর্বোচ্চ করবে, তাই না? এটাই থাকে অর্থনীতিতে ভোক্তার উদ্দেশ্য। বাট স্বাস্থ্যসেবা গ্রহণকারী ভোক্তা, তার উদ্দেশ্য কি থাকে, যে সে স্বল্প খরচে উত্তম স্বাস্থ্যসেবা গ্রহণ করবে। এটা হচ্ছে স্বাস্থ্য অর্থনীতির ভোক্তা আর এমনি অর্থনীতির ভোক্তার মধ্যে এই পার্থক্যটা রয়েছে। এরপরে পয়েন্ট হচ্ছে কি, যে প্রতিটা অর্থনীতিতে প্রতিটা ফার্মের কি লক্ষ্য থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন করা, তাই না? এই জন্য প্রত্যেকটা ফার্ম কি করে, সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে খরচ সর্বনিম্ন করে সে সর্বাধিক মুনাফা অর্জন করে। কিন্তু স্বাস্থ্য অর্থনীতিতে যে সমস্ত সেবাকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু কি করে, তারা মানে তারা সেবা করে ঠিকই, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে তারা কিন্তু একটু মুনাফা অর্জন করতে চায়। বাট ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই কি করে, যে সরকারি প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, এদের কিন্তু মুনাফা অর্জন করা এদের উদ্দেশ্য থাকে না। এদের উদ্দেশ্য থাকে হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদান করা। হ্যাঁ, তারা কিভাবে অর্থনৈতিক তত্ত্বের প্রয়োগ করে, কিংবা সেসব ফার্মের আচরণ কেমন হবে, হ্যাঁ, এগুলো কিন্তু স্বাস্থ্য অর্থনীতি আলোচনা করে। আচ্ছা, এরপর আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করবো, যে অর্থনীতির ক্ষেত্রে চাহিদা কিন্তু অনেকটা নিশ্চিত প্রকৃতির, মানে ভোক্তা চাহিদার মাধ্যমে কি করে, দর কষাকষির মাধ্যমে বাজার থেকে দ্রব্য ক্রয় করে এবং তা ভোগের মাধ্যমে উপযোগ নিশ্চিত করে। কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্যসেবা চাহিদা কিন্তু অনেকটা অনিশ্চিত। কখন কার স্বাস্থ্যসেবার প্রয়োজন হবে, কোন ধরনের রোগ হবে, কোন ধরনের ঔষধের প্রয়োজন হবে, তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এরপরের পয়েন্টে আমরা আলোচনা করব
পণ্য ও সেবার যোগানের অনিশ্চয়তা। হ্যাঁ, এখন মানে অনিশ্চয়তা কম। অর্থনীতির ক্ষেত্রে কি দেখা যায়, অর্থনীতির ক্ষেত্রে কিন্তু পণ্য ও সেবার যোগানের কোনো অনিশ্চয়তা নেই, কারণ এটা জানে যে আমাদের এই ধরনের চাহিদা আছে, এটা যোগান থাকবে, মানে এটা নিশ্চয়তা থাকে। বাট স্বাস্থ্য অর্থনীতিতে এখানে যেটা আগেই বলা হয়েছে যে কখন কোন ধরনের রোগ হবে সেই অনুযায়ী তো সেই ধরনের ডাক্তার, সেই ধরনের ঔষধের প্রয়োজন হবে, কাজে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তারপরের পয়েন্টে আমরা আলোচনা করব যে অর্থনীতি, একজন ব্যক্তি যদি অর্থনীতি সম্বন্ধে তার জ্ঞান থাকে, অর্থনীতি পড়াশোনা করে, তাহলে কিন্তু সে কি করে, সে সেই ভোক্তা বা উদ্যোক্তা তারা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু স্বাস্থ্য অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ব্যক্তি কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার রোগ সম্বন্ধে জানতে হবে, এই রোগে কোনটা অপারেশন করলে ভালো হবে না ওষুধ খেলে ভালো হবে, এটা নিজে নিজে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এখানে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু একজন অর্থনীতি জানা ব্যক্তি সে কিন্তু নিজে নিজেই সে একটা উদ্যোক্তা হতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, এরপরের পয়েন্টে আমরা আলোচনা করব যে অর্থনীতিতে কিন্তু প্রয়োজনীয় দ্রব্য সেবার কথা যেমন আলোচনা করা হচ্ছে, অর্থনীতি কিন্তু বিলাস দ্রব্য, বিনোদন দ্রব্য, এগুলোও কিন্তু বিনোদনের বিষয়, এগুলো নিয়েও কিন্তু অর্থনীতি আলোচনা করে। কিন্তু স্বাস্থ্য অর্থনীতি এটা শুধু মানুষের মানুষের মৌলিক চাহিদা হচ্ছে স্বাস্থ্যসেবার অধিকার। হ্যাঁ, ব্যক্তি কিন্তু তার জরুরি প্রয়োজনেই স্বাস্থ্যসেবা গ্রহণ করে কিংবা চিকিৎসকের শরণাপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে অর্থনীতিতে প্রয়োজনীয় দ্রব্যসেবার পাশাপাশি যেমন বিলাস দ্রব্য, তারপরে বিনোদন, এগুলো যেমন আছে, কিন্তু স্বাস্থ্য অর্থনীতিতে কোনো বিলাসিতা বা অপ্রয়োজনীয় কিছু না, এটা সব কিছুই প্রয়োজন, কারণ স্বাস্থ্যসেবা হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং ব্যক্তি তার জরুরি প্রয়োজনে কিন্তু স্বাস্থ্যসেবা গ্রহণ করে, হ্যাঁ, কিংবা চিকিৎসকের শরণাপন্ন হয়। এটা একটা বড় পার্থক্য অর্থনীতির সাথে স্বাস্থ্য অর্থনীতি। এরপরের পয়েন্ট আমরা পড়ব যে অর্থনীতিতে কিন্তু মানে সব জনসাধারণের জন্য কিন্তু ভর্তুকি কিংবা পণ্য সেবা সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয় না, কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি, যেমন স্বাস্থ্যসেবা, চিকিৎসা সাহায্য, চিকিৎসা খাতে অর্থায়ন, ক্লিনিক, হাসপাতাল, এগুলো কিন্তু সরকার সবার জন্যই এগুলো করে থাকে, তাই না? মেডিকেল কলেজ বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, এগুলো পরিচালনা করে থাকে। তাহলে এটা আমরা কি জানলাম যে সরকারের অনেকগুলো প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ভূমিহীনদের জন্য, দরিদ্রদের জন্য, হ্যাঁ, এদের জন্য হয়তো রেশনিং বিনামূল্যে তাদের খাদ্য সরবরাহ অথবা নামমাত্র মূল্যে, হ্যাঁ, এরকম অনেক ধরনের অর্থনীতিতে অনেক ধরনের সরকারি, তারপরে বেশ এনজিও, হ্যাঁ, এরা কিন্তু অনেক ধরনের সেবা প্রদান করে যাচ্ছে দরিদ্র দুস্থ মহিলাদের জন্য। এটা হচ্ছে অর্থনীতি বা স্বাস্থ্য অর্থনীতি, কিন্তু সেবা সবার জন্যই উন্মুক্ত। এখন এটা যে যার পয়সা আছে সে হয়তো সাধারণ পাবলিক মেডিকেল যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, চলে আসছে। কেউ হয়তো মনে করছে যে না, সে আরও উন্নত প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট দামি হসপিটালে, হ্যাঁ, সে যাবে, সেটা সে নিতে পারে। কাজেই এখানে দেখা যাচ্ছে যে সরকার কিন্তু সব একটা হসপিটালে কিন্তু যার পয়সা আছে সেও যেতে পারে এবং যার পয়সা নাই, এটা এখানে কিন্তু ডিসক্রিমিনেশনটা ওইভাবে নাই। হ্যাঁ, মানে গভর্নমেন্ট কিন্তু সবার জন্যই এটা করেছে। বাট আমরা দেখছি অর্থনীতিতে কিন্তু একটা ধনী কিন্তু গিয়ে সেই সেবাটা নিতে পারবে না, যেটা দুস্থদের জন্য কার্ড করে দিচ্ছে, রেশনিং ব্যবস্থা বা বিভিন্ন তাদের জন্য বিভিন্ন প্রজেক্ট রয়েছে, হ্যাঁ, বিভিন্ন এটা একটা অর্থনীতির সাথে স্বাস্থ্য অর্থনীতির কিন্তু একটা পার্থক্য রয়েছে। তাহলে আমরা মোটামুটিভাবে আজকে আমরা যে জিনিসগুলো জানলাম, যে আমাদের কি যে স্বাস্থ্য অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে আমরা জানলাম স্বাস্থ্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, হ্যাঁ, বা গুরুত্বটা কি সেটা আমরা জানলাম। তারপরে আমরা জানলাম হচ্ছে
স্বাস্থ্য অর্থনীতির সাথে, অর্থনীতির সাথে স্বাস্থ্য অর্থনীতির যে একটা পার্থক্য আছে কিছুটা, সেটাও জানলাম। অনেক মিল আছে স্বাস্থ্য, যেটা অর্থনীতিরই একটা ব্র্যাঞ্চ শাখা, কাজে এটা অবশ্যই মিল আছে, কিন্তু কিছু কিছু আমাদের অমিল পরিলক্ষিত হলো। আশা করছি তোমাদের এগুলো কিছুটা স্বাস্থ্য অর্থনীতির কিছুটা তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো, যদিও একটার সাথে একটা খুবই রিলেটেড। হ্যাঁ, তবে এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসে। তোমরা একটু ভালো করে যদি এটা পড়ো তাহলে তোমাদের আনসার করাটা কোনো সমস্যা হবে না, কিন্তু জিনিসগুলো তোমাকে পড়তে হবে, মনে রাখতে হবে। আশা করছি তোমাদের কোনো সমস্যা, এই যতটুকু আমি পড়িয়েছি এর মধ্যে কোনো সমস্যা নাই। তোমরা একটু ভালোভাবে নিজেরা দেখবে। সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করছি। আজকের মতো জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।